মিঠিচোরা ধারাবাহিকে আমরা দেখেছিলাম স্রোত জঙ্গলে গেছে মেজদির সাথে দেখা করবে বলে। ওখানে মেজদির দলবল সব ঘিরে রেখেছে। অবাক হয়ে গেছে নীলু, ভাবছে স্রোত কেন এখানে এলো, কিভাবে ওকে বাঁচাবে। ওরা ভাবছে ও হয়তো পুলিশের লোক। মন্দিরা বলছে বলা যায় না, ও খোঁচর, পুলিশকে ও খবর দিয়ে দেবে, ওকে আমরা এখান থেকে বাঁচিয়ে ফেরাবো না। কিন্তু স্রোত বলছে আমি মেজদির সাথে আলাদাভাবে কথা বলতে চাই, একটু বসতে চাই, ওর শরীর ভালো নেই। গুলি করেছিল নীলু। নীলু সবার কাছে বলছে ও আমার ছোট বোন, ওকে তোমরা একটু বসতে দাও, আমি ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। দলের কেউ মানতে পারছে না। ক্রান্তি বলছে কেউ তো জানে না যে স্রোত তোমার বোন, তুমি সবার সাথে আলাপ করিয়ে দাও। ও আলাপ করিয়ে দিল। সকলে তাও মেনে নিতে পারছে না যে নীলু আলাদা করে কথা বলবে। স্রোত বলল মেজদি, তোর সাথে আমার কিছু কথা আছে, সেটা আড়ালেই বলতে চায়। ক্রান্তি বলল তোরা সব চিন্তা করিস না, আমি ওদের সাথে থাকবো, একা হতে দেব না। নীলাঞ্জনাকে ঘরের মধ্যে নিয়ে গেল স্রোতকে। ওদিকে রায় অস্থির হয়ে পড়েছে, ভাবছে স্রোত কোথায় গেল, কেন মিথ্যে কথা বলল। পাশে অনির্বাণ ঘুমিয়ে পড়েছে। ও চিন্তায় অস্থির, ওর কোনো বিপদ হবে না তো, নিশ্চয়ই নীলুর কাছে গেছে। কেন আমি পারমিশন দিলাম, কেন ও গেল। ও প্রেগনেন্ট, উত্তেজনা বাড়ুন, তাও ও এত চিন্তা করছে, নিজেকে আর স্থির রাখতে পারছে না। ভাবছে একটা ফোন করে দেখি। অনির্বাণ তো ঘুমোচ্ছে, কিন্তু ফোনটা করতেই দেখছে সুইচ অফ। ও ভাবছে তাহলে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্রোতের ফোন তো সুইচ অফ থাকে না। আমি কি বেশি চিন্তা করছি, হয়তো বন্ধুবান্ধবদের সাথেই আছে, দরকার নেই চিন্তা করার, সকালে ঠিক ফিরে আসবে, এই রকম ভাবছে। সেই সময় দেখছে অনির্বাণের ফোনটা হঠাৎ আলো জ্বলে উঠেছে, সাউন্ডটা দেওয়া ছিল না। ভাবছে আমি কি ধরবো, সার্থক ফোন করছে, এত রাতে সার্থক ফোন করছে কেন। ফোনটাও ধরেছে, বলতে যাচ্ছিল আমি দিদি বলছি, কিন্তু সেই বলার সুযোগটা দিল না সার্থক, নিজেই কথা বলে গেল। বলছে অনির্বাণ দা, আমি তোমাকে একটা কথা না জানিয়ে পারছি না। শোনো, আমি আর্লি মর্নিং ফ্লাইটে ফিরে যাচ্ছি, কালকে অপারেশান হবে আর মেজদিকে ধরার জন্য পুলিশ যাবে। তুমি যেন দিদিকে আর স্রোতকে এই বিষয়ে কিছু বলো না, ওদের বোন তো, ওরা কষ্ট পাবে। এখন রাখছি বলে ফোনটা রেখে দিল। রায় আরও অস্থির হয়ে পড়েছে। নীলুর সামনে বিপদ, মায়ের পেটের বোন, ওর ক্ষতি হলে নিজেকে ঠিক রাখতে পারবে না। স্রোত কি সেই জন্যেই নীলুকে বাঁচাতে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল মিথ্যে কথা বলে। ও আর ঠিক থাকতে পারছে না, অস্থির অস্থির করছে। ওদিকে স্রোত জল চেয়েছে নীলুর কাছে, জল দিয়েছে। ওকে বলছে দেখ মেজদি ভাই, আমি এখানে এসছি একটা বিশেষ কারণে। বলছে কী কারণ সেটা বল। বলছে তুই কি আগে থেকেই এদের চিনতিস, আগে সেই কথাটা বল। তুই ডাকাত দলে নিজের নাম লেখালি। তখন ক্রান্তি বলল না, ওকে আমরা তুলে এনেছিলাম সোনার দোকান থেকে, জানে স্রোত সে কথা। নীলু বলল তুই কি করে জানলি। বলছে আমি জানি, সেসব কথা পরে কোনো একদিন বলবো। তারপর বলছে যে দেখো, আমরা ভেবেছিলাম নীলাঞ্জনা হয়তো কোনো বড়লোক বাড়ির মেয়ে বা বউ, ওকে আমরা যদি কিডন্যাপ করে নিয়ে আনি, টাকা দাবি করব, টাকা পাবো। নীলু তখন বলছে ওরা আমাকে ভুল করে ধরে এনেছিল আর সব ফক্কা। বলল তুই কেন চলে যাসনি। তখন নীলু বলল এরা আমাকে বলেছিল আমাকে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু আমি যেতে চাইনি। কোথায় যেতাম বল, দাদা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার কোনো আশ্রয় নেই। দিদিভাই বলেছিল ওর বাড়িতে আমার কোনো জায়গা নেই, আর আমি শেষে কি তোদের বাড়িতে ঢুকতাম, তুই কি আমায় আশ্রয় দিতিস। আমি তো সবার চোখে দোষী হয়ে গেছিলাম, কোথায় যেতাম বল। সেই জন্য আমি ভাবলাম এদের সাথেই থেকে যাই, তাও তো একটা আশ্রয় পাবো। তারপর এদের সাথে থাকতে থাকতে আমি নিজেকে চিনতে পারলাম, মানুষ চিনতে পারলাম, এতদিন যে অন্যায় করে এসেছি সেগুলো বুঝতে পারলাম, যা করা ঠিক হয়নি। তারপর ক্রান্তির সংস্পর্শে এসে আমি অন্য দিশা দেখলাম। আমি ক্রান্তিকে নিয়ে
ভালো আছি, এই জীবনটা অনেক ভালো, খোলা আকাশের নিচে আছি। আগে যেন এলোমেলো ঝরা পাতার মতো দিশাহীনভাবে ঘুরে বেড়াতাম, এখন একটা দিশা পেয়েছি। স্রোত বলছে, তুই আমার সাথে স্যারেন্ডার করলে তুই আবার আমাদের সাথে থাকতে পারবি। কিন্তু নীলু ও কিছুতেই যাবে না। বলেছে পুলিশ কিন্তু এখানে আসছে, 4টে স্টেটের পুলিশ এই ক্রান্তির দলবলকে আক্রমণ করতে আসবে। ক্রান্তি বলল, তুমি কি করে জানলে? বলছে, আমি জানি। সার্থক মেনে নিতে পারেনি যে মেজদি ভাই আমাকে গুলিটা করেছে, তাই পুলিশের কাছে সব স্বীকার করতে হয়েছে। ওরা কাল পরশুর মধ্যেই রেড করবে। আমি সেই জন্যই বলতে এসেছিলাম। মেজদি ভাইয়ের সাথে দেখা হয়নি, আমি জানি না আর দেখা হবে কি না। নীলু বলল, তুই চিন্তা করিস না, আমি ক্রান্তিকে ছেড়ে কোথাও যেতে পারবো না, ওদের পাশেই আমি থাকবো। তুই সাবধানে ফিরে যা। এত দূরে এসছিস, বাড়িতে নিশ্চয়ই বলে আসিসনি দিদিভাই কেমন আছে, বাচ্চা হয়ে গেছে, সব খবরাখবর নিচ্ছে। তখন বলল যে আর কোনো দিন তোর সাথে দেখা হবে কি না জানি না। স্রোত বোঝাচ্ছে, তোমরা সকলে স্যারেন্ডার করে দাও, যদি সঠিক পথে ফিরতে চাও আমি তোমাদের সাহায্য করব। ওরা মানুষ মারে আর ডাক্তার হচ্ছে স্রোত, ওরা মানুষের প্রাণ বাঁচায়। নীলু ওকে বলল, তুই আরও বড় হ, তুই মানুষের মতো মানুষ হবি, মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করবি। আমি আমার ছোটো বোনকে সেইভাবেই দেখতে চাই। একে অপরকে জড়িয়ে ধরছে। বহুদিন পর দুই বোন মুখোমুখি, মন খারাপ হয়ে যাচ্ছে। ক্রান্তিও তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে আর বেশিক্ষণ এখানে রাখা যাবে না। স্রোত বলল, আমার অনেক কথা বলার ছিল। ক্রান্তিকে দেখে ওর ভালোই লেগেছে। বলছে, যদি কোনো দিন সুযোগ হয় তখন নয় কথা বলবো। এদিকে সার্থক চলে আসছে, পুলিশ রেড করবে। আর রায় চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। অনির্বাণকে ধাক্কা দিয়ে জাগিয়েছে। অনির্বাণ জেগে গেছে, বলছে, কি হয়েছে রায়, কি হয়েছে তোমার? ওর নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ও ডাক্তারকে ফোন করছে। তখন বললো, তুমি আগে স্রোতের খোঁজ নাও। কিন্তু স্রোতকে কোথাও পেল না, আরও অস্থির হচ্ছে। বলছে, তুমি এরম করো না, তুমি কারুর কথা চিন্তা করো না, দেখো আমাদের জুনিয়র আছে, জুনিয়রের ক্ষতি হয়ে যাবে। ডাক্তারকে ফোন করেছে, বলছে ভোরবেলা কি নার্সিংহোমে ভর্তি করবে, আপাতত একটা ওষুধ দিতে হবে। সেই ওষুধটা রায়কে খাওয়ালো, আস্তে আস্তে শান্ত করছে। রায় বুঝতে পারছে দুই বোনের সামনে বিপদ, কি করবে মাথায় ঢুকছে না। বলতেও পারছে না অনির্বাণকে, অনির্বাণ হয়তো রাগ করবে। সার্থকের ফোনটা সাথে ও বুঝে গেছে চলে গেছে স্রোত নীলুর কাছে, নীলুকে বাঁচানোর জন্য। কি হবে দুই বোনের? পুলিশ যদি গুলি করে দুজনকেই শেষ করে দেয়, ভাববে হয়তো স্রোত নীলুর সাথে যোগাযোগ রেখেছিল। স্রোতকে দেখেছি ওদের সাথে কথাবার্তা শেষ হতে ও গাড়ি করে ফিরে আসছে সকালবেলায়। হঠাৎ করে দেখছি ওর ছোটো ফোনে ফোন করেছে সার্থক। অবাক হয়ে গেছে, ভাবছে এই নাম্বারটা কোত্থেকে পেলো। কিন্তু আমরা তো দেখেছিলাম ছোটো ফোন থেকেই ফোন করেছিল স্রোত। এদিকে রায়কে সকালবেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অস্থির হয়ে গেছে ও। ডাক্তারবাবু আসছেন, বলেছে অনির্বাণ, তুমি অন্য কোনো চিন্তা করবে না, সবাই ভালো আছে। স্রোত স্রোত করে অস্থির হয়ে যাচ্ছে রায়। বলেছে, স্রোতের কিছু হবে না, স্রোত ঠিক আছে, ও ঠিক ফিরে আসবে, তুমি একদম অস্থির হও না। দেখো এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবেন, তোমার কিচ্ছু হবে না। হয়তো জুনিয়র তাড়াতাড়ি আমাদের কোলে আসতে চাইছে, ওই জন্য এত অস্থির করে তুলছে, তুমি টেনশন করবে না। নার্সরা বলছে আমাদের এখন ভেতরে যেতে হবে, ডাক্তারবাবু আসবেন। তাই অনির্বাণ বলল, আমি এখানে আছি, একেবারে চিন্তা করবে না। এদিকে রায়কে নিয়ে ভেতরে চলে গেল। নীলু আর ক্রান্তির বিয়ের কথা ছিল, পরব হবে ওদের, ওরা একে অপরকে ভালোবাসে। যখন জানতে পারলো পুলিশ আসছে, সমস্ত খবর দিয়েছে। এদিকে স্রোতকে নিয়ে এসেছিল যে ছেলেটি, তাকে মেরে ফেলার হুকুম দিয়েছিল, কিন্তু স্রোত বলেছিল তার কোনো দোষ নেই, আমি এসেছিলাম, যদি মারতে হয় আমাকে মারো। শেষ পর্যন্ত ক্রান্তি বলেছে, না, কাউকেই মারা হবে না। স্রোতকে বুঝেছে যে ও ক্ষতি করতে আসেনি, খবর দিতে এসেছিল। স্রোতও ফিরে যাচ্ছে, কিন্তু ওর বোনের ক্ষতি হতে দেবে না। এদিকে রায়ও বিপদে, জানতে পারেনি স্রোত, ফিরে যাচ্ছে ভোরবেলায়। সার্থক কি জানতে পারবে যে সাবধান করতে গেছিল স্রোত জঙ্গলে নীলুকে? পুলিশ খবর পাবে,
অনেক প্রশ্ন ভিড় করছে আমাদের মনে। দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।